সাসপেন্সে ভরপুর একের পর এক টুইস্ট। হাসিনার নারী নির্যাতন কেস থেকে মার্ডার কেসের মিস্ট্রি খুঁজতে খুঁজতে একের পর এক সাসপেন্স। মার্ডার কেসের আসামি খুঁজতে বেরিয়ে আসে কিডন্যাপিং কেসের, আবার সেটার সলভ করতে না করতেই বেরিয়ে আসে নারী পাচার, আতঙ্কবাদী চক্রান্ত। একজন লেডি অফিসার কিভাবে এইসব টুইস্ট হ্যান্ডেল করেছিল, যেখানে মিনিস্টার থেকে শুরু করে ডিআইজি পর্যন্ত জড়িত ছিল। বন্ধুরা, কথা বলছি রিসেন্টলি মুক্তি পাওয়া সত্যভামা মুভি সম্পর্কে। তো ভিডিও শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত বাইরের কাজ শেষ করেননি, এখনই শেষ করে আসেন, তা না হলে এরপর আর উঠে যেতে মন চাইবে না। তো এই সাসপেন্স এর জট খোলার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। গল্প শুরু হয় এসিপি সাত্তিয়াকে দেখিয়ে, যে সি টিমের লিডার। সে খুবই ডেয়ারিং আর স্ট্রিক্ট একজন অফিসার। জেন্ডারে ফিমেল হলেও মাফিয়া টেররিস্টদের গামছা খুলে নিতেও সে পিছপা হয় না। সে একটা অ্যাপ লঞ্চ করেছে যেটা দিয়ে শহরের সব জায়গায় ক্যামেরায় কোনো ক্রিমিনালের ফেস ডিটেক্ট করলে তারা মুহূর্তের মধ্যে সেই ক্রিমিনালকে ধরে ফেলতে পারে। রিসেন্টলি সে আর তার টিম তাদের অ্যাপ ব্যবহার করে একটা গ্যাংকে ধরেছে, যারা পাবলিক প্লেস থেকে মেয়েদের ছবি উঠিয়ে বিকৃত করে ব্ল্যাকমেল করে। প্রেস মিটিংয়ে সে তার অ্যাপ সম্পর্কে বলেছিল, তখন একটা বাচ্চা মেয়ে তার এই অ্যাপ সম্পর্কে টিভিতে দেখতে পায়। সে তার ডিউটিতে এতটা স্ট্রিক্ট যে আজ তার বিয়ে, কিন্তু এখনো পর্যন্ত সে মণ্ডপে পৌঁছায়নি। এদিকে তার হবু হাজবেন্ড ওমর সহ আত্মীয় স্বজন সেখানে অপেক্ষা করছে তার জন্য। সে যাবার উদ্দেশ্যে বের হয়েছে, তখনই থানা থেকে এসেছে একটা কল। একজন আসামিকে কয়েকজন পুরুষ অফিসার টর্চার করছে, কিন্তু সে কোনোভাবেই তার মুখ খুলছে না। তখন সে বিয়ের শাড়ি পরা অবস্থায় চলে যায় থানাতে, আর আসামিটাকে খুব বাজেভাবে পেটাতে থাকে, যেন বাঘিনী শিকার করতে বেরিয়েছে। পেটানোর এক পর্যায়ে আসামিটি তার দোষ স্বীকার করে নেয়। মারতে মারতে তার হাতের চুড়িগুলো ভেঙে তার হাতের মধ্যেই ঢুকে গিয়েছে। তখন পাশের থেকে একজন কনস্টেবল বলে, ম্যাম, চুড়িগুলো খুলে নিলেই পারতেন। তখন বাঘিনী উত্তর দেয় যে এর আগে দুইজন অফিসার চুরি না পরেই টর্চার করেছে, কিন্তু তাতে লাভ কি হয়েছে। শুনে পুরুষ অফিসারের লজ্জায় মুখ লাল হয়ে যায়। থানা থেকে বেরিয়ে যাবে, তখনই সে দেখতে পায় যে একজন মেয়ে তার সাথে দেখা করার জন্য এসেছে, কিন্তু কনস্টেবল হিমা ম্যাডাম এখন ব্যস্ত আছে, তাই বলে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করছে। তখন সে হেমাকে বলে মেয়েটিকে তার কাছে পাঠিয়ে দিতে। মেয়েটি একটি কমপ্লেইন নিয়ে তার কাছে এসেছিল, কিন্তু কমপ্লেইন ফাইল করতে ভয় পাচ্ছিল। মেয়েটির নাম হাসিনা। তার স্বামী ইয়াদো একজন ট্যাটু আর্টিস্ট, যে প্রচুর পরিমাণে নেশা করে আর এক একদিন এক একটা মেয়ের সাথে রাত কাটায়। হাসিনা কিছু বলতে এলেই তখন তার উপরে খুব খারাপভাবে টর্চার করে। এক কথায় ইয়াদো একজন সাইকো। 2 দিন আগেও হাসিনা তার ঘরে ফিরে দেখতে পায় যে ইয়াদো তার ঘরে অন্য একটা মেয়ের সাথে সময় কাটাচ্ছে। হাসিনা কিছু বলার আগেই উল্টো হাসিনাকে সে বাজেভাবে মারধর করে। হাসিনা ওর ভয়ে অফিসার সাত্তিয়াকে কমপ্লেন করতে চাচ্ছিল না, কিন্তু সাত্তিয়া তখন বিষয়টি খুব বেশি ইমোশনালি নেয় আর হাসিনাকে ইয়াদুকে ফোন দেওয়ার জন্য বলে। হাসিনা তখন না চাইতেও ইয়াদুকে ফোন করে সাত্তিয়া ইয়াদুকে বলে সে যেন হাসিনার সাথে আর যোগাযোগ না করে, আর যদি এমনটি সে করে তাহলে তার সাথে দেখা হবে সাত্তিয়ার। এটা শুনে হাসিনার হাজবেন্ড ইয়াদু অনেক বেশি রেগে যায়। এখানে হাসিনার ছোট ভাই ইকবাল আর তাদের ফ্যামিলি ফ্রেন্ড দিবিয়ার সাথে সাত্তিয়ার পরিচয় হয়। ইকবাল আর দিবিয়া ডাক্তারি পড়ছে। ইকবালের মা ছোটবেলায় মারা গিয়েছিল, তাই তখন থেকেই হাসিনা তাকে মা এবং বোন দুজনের ভালোবাসা দিয়েই বড় করেছে। তাই হাসিনা ইকবালকে অনেক বেশি ভালোবাসে, আর ইকবালও তার বোনকে খুবই ভালোবাসে। এরপর সাত্তিয়া বাড়িতে আসে, যেখানে আত্মীয়রা তার জন্য অপেক্ষা করতে করতে চলে গিয়েছিল, যার কারণে তার বাবা মা তার উপর অনেক বেশি অভিমান করেছে। তখন সে সবার অভিমান ভাঙায় আর ওমরের সাথে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর তারা বাসর ঘরে ঢুকতেই সাত্তিয়ার ফোনে হাসিনার কল আসে। অপর প্রান্ত থেকে তখন হাসিনার উপর অত্যাচারের আওয়াজ শোনা যায়। সাথে সাথেই সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে হাসিনার হাজবেন্ড ইয়াদো হাসিনার উপরে অনেক বেশি অত্যাচার করছিল আর মারধর করছিল, কারণ সে পুলিশের কাছে কমপ্লেন করেছে। সাত্তিয়া হাসিনার বাড়িতে পৌঁছায়, তার আগে হাসিনার হাজবেন্ড তার অবস্থা খুবই খারাপ করে ফেলে। বাড়িতে পৌঁছাতেই সে বাড়ির উঠানে নিয়ে গিয়ে হাসিনার গলা কেটে দেয় আর এখান থেকে পালিয়ে যায়। অনেক চেষ্টা করেও সাত্তিয়া হাসিনাকে বাঁচাতে পারে না। ওদিকে আবাসিক এলাকার মধ্যে সে 6 রাউন্ড গুলি চালায়, যার মধ্যে একটি গুলি হাসিনার হাজবেন্ড ইয়াদোর বুকে লাগলেও সে পালিয়ে যায়। হাসিনাকে বাঁচানোর জন্য সে যখন হাসপাতালে নিয়ে যাচ্ছিল, গাড়ির মধ্যে থেকে হাসিনা শেষবারের মতো একটাই কথা বলেছিল, আর সেটা হচ্ছে তার ভাই ইকবালকে বাঁচানোর জন্য, কারণ সে বেঁচে থাকতে ইকবালকে মায়ের মতো ভালোবাসত।
ভালোবাসতো আর সে মারা যাওয়ার পর তাকে দেখাশোনা করার মতো আর কেউ থাকবে না। এদিকে হাসিনা কমপ্লেন করতে না চাইলেও অফিসার তাকে বাধ্য করেছিল কমপ্লেন করার জন্য। তাই ইকবালের মনে এসিপি সাত্তিয়ার উপরে একটা ক্ষোভ জন্মে যায়, কারণ সে হাসিনাকে এটা বলে আশ্বাস দিয়েছিল যে সে তার পাশে থাকবে, কিন্তু সে রাতে হাসিনার পাশে সে ছিল না। আর সে রাতে যদি হাসিনার হাজবেন্ডকে ফোন না করতো তাহলে আজ তার বোন বেঁচে থাকতো। এরপর আবাসিক এলাকায় গুলি চালানোর জন্য সাত্তিয়াকে পানিশমেন্ট করা হয়, কিন্তু জোসেফ নামের একজন অফিসারের জন্য তার চাকরিটা এবারের মতো বেঁচে যায়। এত কিছুর পর সে তার কাজে কোনোভাবে মনোযোগ দিতে পারছিল না, কারণ সব সময় তার মনের মধ্যে হাসিনাকে বাঁচাতে না পারার একটা আফসোস থেকেই যায়। এরপর সে হাসিনার হাজবেন্ডকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর এই ডিপ্রেশনের কারণে সে বেবি কনসেপ্ট করতেও পারছিল না। তার জীবনটা যেন এলোমেলো হয়ে গিয়েছিল। তার হাজবেন্ড ওমর একজন রাইটার যে বই লেখে, আর সে এই মুহূর্তে এসিপি সাত্তিয়াকে নিয়ে একটি বই লিখছে। ইয়াদোকে খোঁজার জন্য সে তার চর থমাসের সাথে গোয়াতে এসেছে। এখানে একটা মেয়ের শরীরে সেই ট্যাটু দেখতে পায় যেটা হাসিনার শরীরেও ছিল, যার কারণে সে এটা ভাবে যে ইয়াদু হয়তো এর সাথে রিলেশনশিপে রয়েছে। কিন্তু পাবের মধ্যে তারা মেয়েটির বয়ফ্রেন্ডের উপর আক্রমণ করার পর জানতে পারে যে তারা ভুল করেছে। তখন মেয়েটি বলে যে তার সাথে ইয়াদুর সম্পর্ক ছিল, কিন্তু অনেকদিন আগেই সে তাকে ছেড়ে চলে গিয়েছে, আর তার শরীরে যে ট্যাটুটি রয়েছে সেটি ইয়াদুই করেছিল। এরপর হঠাৎ করে খবর আসে ইকবাল নিখোঁজ হয়েছে, আর তার বাবা কমপ্লেন করতে এসেছে, কিন্তু এই কেসটি অন্য একটি থানার আন্ডারে, যার কারণে সে এই কেসটি নিয়ে আর এগোতে পারে না। এরপর সে পার্সোনালি ইনভেস্টিগেশন করতে শুরু করে আর জানতে পারে যে ইকবাল কলেজ থেকে বেরিয়ে কফি শপে গিয়েছিল, কিন্তু বের হয়নি, কারণ তারা বুঝতে পারে যে এখান থেকে অন্য কারোর সাথে সে হয়তো বেরিয়েছিল। তখন সাত্তিয়া তাদের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় যে তাদের সার্ভারে এই সময়ের কোনো ফুটেজ নেই, তার মানে কোনো পুলিশ সদস্যই ফুটেজ ডিলিট করে দিয়েছে। তাই তারা পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে আর সেখানে দেখতে পায় যে ইকবাল একটি কালো গাড়িতে করে বেরিয়ে গিয়েছে, যেই গাড়িটি মিনিস্টার রামাকান্ত রেড্ডির ভাগ্নে ঋষি রেড্ডির ছিল। তখন ঋষির সাথে দেখা করার জন্য সাত্তিয়া আর তার টিম মিনিস্টারের বাড়িতে যায়, কিন্তু মিনিস্টার তখন তাকে ঋষির সাথে দেখা করতে দেয় না, যার কারণে তার সন্দেহ হয় যে মিনিস্টার সাহেব এই বিষয়ের সাথে জড়িত রয়েছে। মিনিস্টার তখন তাকে বলে ডিআইজির সাথে কথা বলতে, কারণ মিনিস্টার আর ডিআইজি ছোটবেলার কলেজ ফ্রেন্ড। এরপর সে ইনভেস্টিগেশনের জন্য ইকবালের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দিবিয়াকে দেখতে পারে। দিবিয়ার কাছ থেকে তখন সে এটা জানতে পারে যে দিবিয়া ছোটবেলা থেকে ইকবালের সাথে লেখাপড়া করত, আর ছোটবেলায় তারা দুজনকে পছন্দ করত। এরপর একদিন হঠাৎ হসপিটালে একটা রোগীর জন্য এ নেগেটিভ রক্তের প্রয়োজন হচ্ছিল। তখন দিবিয়া জিজ্ঞেস করাতে একজন লোক রক্ত দিতে রাজি হয়, আর সে ছিল মিনিস্টারের ভাগ্নে ঋষি রেড্ডি। এরপর তাদের মধ্যে কথাবার্তা হয় আর এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ইকবালের এগুলো ভালো লাগতো না, কারণ সে মনে মনে দিবিয়াকে ভালোবাসতো। শুধু সেই না, তাদের ক্লাসের আরও একটি ছেলে দিবিয়াকে পছন্দ করত, আর সে একদিন দিবিয়ার সাথে ছবি ওঠাতে গেলে সেখানে ইকবাল চলে আসে আর সে ছেলেটিকে বোঝানোর চেষ্টা করছিল। তখনই সেখানে ঋষি এসে ছেলেটিকে মারতে শুরু করে। ইকবাল তখন ঋষিকে থামানোর চেষ্টা করলে এক পর্যায়ে ঋষি ইকবালকেও একটি থাপ্পড় মেরে দেয়, যাতে করে ইকবালের মনে অনেক বেশি খারাপ লাগে। ঋষি একজন ভিডিও গেম আর্টিস্ট, সে নিজের একটি গেম বের করেছে। তারপর ঋষি লোকেশন ট্র্যাক করে সাত্তিয়া তার কাছে পৌঁছে যায়। ঋষিকে তুলে আনার পর ডিআইজি আনন্দের কল আসতে থাকে তার ফোনে, কিন্তু সে কোনোভাবে ফোন রিসিভ করে না। এরপর তদন্তে সামনে বেরিয়ে আসে ঋষির তৈরি গেম, যেখানে নেহা নামের একটি মেয়ের সাথে ঋষির পরিচয় হয়েছিল। এই গেমের মধ্যে সরাসরি ভয়েস চ্যাট এবং টেক্সট মেসেজ করা যায়, যার কারণে তারা গেমের মাধ্যমে এক পর্যায়ে এসে ভালো বন্ধুতে পরিণত হয়। এসিপি সাত্তিয়া তখন এদের মধ্যে কি কি চ্যাট হয়েছিল সেগুলো হ্যাক করার জন্য বলে আর ঋষিকে ছেড়ে দেয়। এর মধ্যে ঋষি নিজের বাড়িতে গিয়ে বিজয় নামের একটি ছেলের সাথে কথা বলার চেষ্টা করছিল। তখনই সাত্তিয়া তাকে ট্র্যাক করে ফেলে আর এরপর মিনিস্টারের বাড়ি থেকে সে অ্যারেস্ট করে নিয়ে আসে। তখন ডিআইজি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে ডিআইজির ফোনে আইজিপি স্যারের কল আসে এবং এই কেসটা হ্যান্ডেল করার জন্য সাত্তিয়াকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়। এরপর ঋষি সাত্তিয়াকে সবকিছু বলতে শুরু করে। নেহা একজন টেররিস্ট যে এখানে বোম ব্লাস্ট করার জন্য প্ল্যানিং করেছিল, আর এই গেমের মাধ্যমে সে ঋষিকেও ফাঁসিয়ে দিয়েছে। এরপর হঠাৎ একদিন বিজয় নামের একজন লোক ঋষির সাথে গেমের মাধ্যমে আলাপ করে আর সে নিজের পরিচয় দেয় সে একজন এসিপি। এরপর ঋষি তার আঙ্কেল ডিআইজি সাহেবের কাছে গেলে তখন অফিসের বাইরে থেকে সে জানতে পারে যে তার মামার উপর আক্রমণ হতে চলেছে, আর যেটা বিজয় তাকে আগেই বলেছিল। তাই সে বিজয়ের সাথে আবার আলাপ করার জন্য গেমে আসে। এরপর বিজয় ঋষিকে বাঁচাবে বলে ঋষির কাছে নেহার চ্যাট স্টোরি চাই। তখন সে নেহার চ্যাট স্টোরি যাচাই করে এটা দেখতে
পারে যে আক্তার নামের একটি ছেলের সাথে নেহা অনেক বেশি চ্যাট করেছে, যে এই টেরোরিস্ট অ্যাটাক করতে চলেছে। তখন সে আক্তারকে খুঁজতে গিয়ে সেখানে ইকবালকে দেখতে পায়। ইকবালের হাতে একটি কাগজ ছিল যেটা ইকবাল ডাস্টবিনে ফেলে দেয়, আর সেটি ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসে দেখতে পায় যে সেখানে তার মামার উপর আক্রমণ করা হবে এমন একটা প্ল্যান করা হয়েছে। ইকবালকে আটকানোর জন্য তখন সে বিজয়ের কাছে হেল্প চায়, আর বিজয়ের কথা মতো ইকবালকে কলেজ থেকে তুলে নিয়ে এসে সেদিন জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়। এরপর বিজয়কে টেক্সট মেসেজ করতে যাচ্ছিল, তখনই ইকবাল পেছন থেকে তাকে ধরে ফেলে। এরপর ইকবাল তার উপর আক্রমণ করলে সে এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে এখানে ফেলে দেয় আর এখান থেকে বেরিয়ে চলে আসে। আর ইকবাল গিয়ে সোজা একটা গাছের ভাঙা ডালের উপরে পড়ে। এরপর এসিপি সাত্তিয়া তার টিম নিয়ে সেখানে এসে ইনভেস্টিগেশন করে দেখতে পায় যে ইকবালের বুকে সেদিন সেই ভাঙা ডালটি ঢুকে গিয়েছিল। আর তখন সে নিজের জীবন বাঁচানোর জন্য আহত অবস্থায় জঙ্গলের মধ্য দিয়ে এগোতে এগোতে কিছু দূর গিয়ে একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছিল, আর সেখানেই সেন্সলেস অবস্থায় তাকে উদ্ধার করে এসিপি সাত্তিয়া। সেখানে এসিপি সাত্তিয়া হাসিনার সেই চেনটি দেখতে পায় যেটি হাসিনার গলায় চাকু দিয়ে আঘাত করার সময় তার হাজবেন্ডের হাতে চলে গিয়েছিল। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় ইকবাল কোমাতে চলে গিয়েছে, আর তার একদিন পরেও জ্ঞান ফিরে আসতে পারে, আবার 1 বছর পরেও আসতে পারে। এদিকে অফিসার সাত্তিয়া ইয়াদুকে খোঁজার জন্য খোসর থমাসকে লাগিয়ে রেখেছে, কিন্তু সে এখনো পর্যন্ত খুঁজে পায়নি। ডিসিপি তখন তার বন্ধু মিনিস্টারকে এটা বলে যে ঋষি পুরোপুরি ফেসে গিয়েছে। এটা এতদিন কিডন্যাপ কেস ছিল, কিন্তু এটা এখন অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছে। আর যদি ইকবাল মারা যায় তাহলে মিনিস্টারের ক্যারিয়ার এখানেই শেষ। তাই ঋষি যেন এখন থেকে বাইরে না বের হয়, এমনকি মোবাইল পর্যন্ত চালাতে তাকে নিষেধ করে ডিআইজি। এ কথা ঋষি সিঁড়িতে দাঁড়িয়ে শুনছিল, কিন্তু এই মুহূর্তে বিজয়ের ফোন অফলাইন বলছিল। সে এত কিছু বিজয়ের জন্য করেছে, এখন তার ইনস্ট্রাকশন ছাড়া সামনে সে এগোতে পারছে না। এদিকে এসিপি সাত্তিয়ার চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে, কারণ সে এই কেসের মধ্যে কোনো কানেকশন খুঁজে পাচ্ছিল না। বিজয় কেন ঋষিকে মারার চেষ্টা করবে, আবার ইয়াদুই বা কোথায় হারিয়ে গিয়েছে। এরপর সে তদন্ত করে এটা জানতে পারে যে এসিপি বিজয় নামের কোনো পুলিশ অফিসারই নেই, আর নেহা নামেও কোনো টেরোরিস্ট অ্যাকাউন্ট নেই। এর মধ্যে হঠাৎ করে চক্রান্ত করে অফিসার জোসেফকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। এরপর আর মাত্র 3 দিন বাকি ছিল জোসেফ স্যারের হাতে। এরপর মিনিস্টার আর ডিআইজি প্ল্যান করে যে ইকবালকে টেরোরিস্ট ঘোষণা করে দেবে, তাহলে এই কেসটা এখানেই ধামাচাপা পড়ে যাবে। কিন্তু তার আগেই এসিপি সাত্তিয়া এই কেসটাকে কোনো একটা দিকে মোড় নিতে চলেছিল। এরই মধ্যে অফিসার জোসেফ সাত্তিয়াকে কল করে আর ইকবালের ফাইল কোথায় আছে সেটা জানায়। জায়গাটা খুবই ডেয়ারিং ছিল, আর সেখানে গিয়ে একটা গুন্ডাকে মেরে ফাইলটা সে নিয়ে আসে। এরপর ঋষি যেহেতু জেল থেকে পালিয়েছিল, তাই দিব্যার ফোন ট্যাপ করে সাত্তিয়া জেনে যায় যে ঋষি কোথায় রয়েছে, কিন্তু ঋষি সেটা টের পেয়ে সেখান থেকেও পালিয়ে যায় আর সোজা গিয়ে দিব্যার সাথে ইনভেস্টিগেশন করা শুরু করে আসলে এসবের পেছনে কে রয়েছে। এদিকে সাত্তিয়া ইকবালের বাবার সাথে তার বাড়িতে যায়, আর সেখানে গিয়ে দেওয়ালে টাঙানো ফ্যামিলি ফটোর মধ্যে দেখতে পায় যে বিজয়ের ছবি ঝুলছে। তখন সে ইকবালের বাবার কাছে জানতে চাইলে ইকবালের বাবা জানায় যে সে ইকবালের মামা অমিত। এদিকে নেহা নামেও কোনো আইডেন্টিটি খুঁজে পাওয়া যায় না, কিন্তু ছবির সাথে ম্যাচ করে মায়া নামের একটি মেয়েকে তারা ট্র্যাক করে। মায়াকে ফলো করতে করতে তারা পৌঁছে যায় ডিআইজি স্যারের কাছে, যার সাথে দেখা করার জন্য মায়া এসেছে একটি ফার্ম হাউসে। তখন ডিআইজি স্যারের ফোনে একটা কল আসে, আর সেটা ছিল তার পিএ। তখন সাত্তিয়া এটা বুঝে যায় যে ডিআইজি স্যার আর তার পিএ মিলে সেই ভিডিও ফুটেজগুলো ডিলিট করেছিল, আর এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ঋষি আর দিব্যা সেই লোকটিকে খুঁজছে যে ঋষিকে বিজয়ের কথায় ইনজেকশন ডেলিভারি করেছিল। তখন ডেলিভারি বয় তাকে এটা বলে যে কেউ একজন ডেলিভারি করতে বলেছিল, তাই সে ডেলিভারি করেছে, আর সে তাকে জানেও না বা চেনেও না। যার কারণে ঋষি অনেক বেশি ডিপ্রেশনে চলে আসে, কারণ তার কাছে আর কোনো প্রমাণ নেই যার মাধ্যমে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। এরই মধ্যে এসিপি সাত্তিয়াকে কিডন্যাপ করা হয়, আর তার চোখে একটি কালো কাপড় বেঁধে দেওয়া হয়। কাপড় খুলতেই সে দেখতে পায় যে সে একটা কন্টেইনারের মধ্যে বন্দি রয়েছে, আর তার আশেপাশে তার মতো অনেকগুলো মেয়ে বন্দি অবস্থায় রয়েছে। এরপর সে একজনের ওড়না দিয়ে কন্টেইনারের দরজা খুলে দেখতে পায় যে তারা অলরেডি 3টি কন্টেইনারের উপরে রয়েছে। এরপর সে তার বুদ্ধি খাটিয়ে মেয়েগুলোকে উদ্ধার করে, কিন্তু তখনই এখানে বিজয় অর্থাৎ অমিত বা ইকবালের মামা
এসে হাজির হয় আর তার উপরে আক্রমণ করে। একা একটি লেডি অফিসারের উপরে এতগুলো পুরুষ আক্রমণ করলে সে ফাইট করতে করতে এক পর্যায়ে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তখন তাকে মারধর করতে থাকে। সেই মুহূর্তে এখানে সেই বাচ্চা মেয়েটিকে দেখানো হয় যে এসিপির সেই অ্যাপটি ব্যবহার করে তার সেই টিমকে জানিয়ে দেয় যে এসিপি এখন কোথায় রয়েছে। তখন সেই মুহূর্তে এখানে অনেকগুলো পুলিশ ফোর্স আসে আর সবাইকে অ্যারেস্ট করে নেয়। এরই মধ্যে 3 দিন পার হয়ে গিয়েছে আর অফিসার জোসেফের রিটায়ারমেন্টের দিনও শুরু হয়ে গিয়েছে। তখন সত্যাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়, কিন্তু সে এই কেসটা নিজে থেকেই হ্যান্ডেল করতে শুরু করে। এরই মধ্যে সত্যার কাছে তার অ্যাসিস্ট্যান্টের মেসেজ আসে দিব্যার যে ক্লাসমেট ছিল অর্থাৎ যে তাকে পছন্দ করত সে এখন ওয়াইজাকের একটি হসপিটালে ভর্তি রয়েছে। সত্যার হাজবেন্ড অমর তাকে একটি মেসেজ দেখানোর সময় তার মাথায় একটি কথা আসে আর সেটি হচ্ছে কিবোর্ডের এল অক্ষরটি প্রতিটি মেসেজের মধ্যে মিসিং ছিল। তখন তার বিজয় আর নেহার মেসেজের কথা মনে পড়ে যেগুলোতেও এল অক্ষর মিসিং ছিল। আর ইকবালের বাড়িতে গিয়ে তখন সে যে কিবোর্ডটি দেখেছিল সেখানেও এল অক্ষরটি মিসিং ছিল। তখন তার মাথায় একটা ক্লু আসে। এদিকে থমাস ইয়াদুর লোকেশন পেয়ে গিয়েছে। তারপর তারা সেখানে গিয়ে দেখতে পায় যে ইয়াদুর খুবই খারাপ অবস্থা হয়েছে আর সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে একজন ডাক্তার এসে তাকে মাঝে মাঝে ট্রিটমেন্ট করে যায়। দেশের কোথাও কোনো ট্রিটমেন্ট হচ্ছে না তার, সে এমন একটি রোগে আক্রান্ত। ওদিকে দিব্যার ক্লাসমেটও ঠিক একই অবস্থাতেই রয়েছে, অর্থাৎ সেও এই একই রোগেই আক্রান্ত আর ধীরে ধীরে মৃত্যুর কোলে ধরে পড়ছে। তখন সে সবকিছু বুঝতে পারে আর হসপিটালে ফোন করতেই সে জানতে পারে যে ইকবাল সেখান থেকে পালিয়েছে। ইকবাল হসপিটাল থেকে পালিয়ে সোজা দিব্যার বাড়িতে আসে আর সেখানে এসে সে ঋষিকে দেখতে পায়। তখন ঋষির উপরে আক্রমণ করে আর একটি ইনজেকশন তার শরীরে পুশ করে। তখনই এখানে এসিপি সত্যা হাজির হয়। তখন এখানে এই মুভির আসল টুইস্ট বোঝা যায় আর সেটি হলো এইরকম। ছোটবেলা থেকেই ইকবাল দিব্যাকে ভালোবাসতো, কিন্তু দিব্যা কখনোই ইকবালকে সেরকম দৃষ্টিতে দেখতো না। ইকবালের বোন মারা যাওয়ার পর ইকবালের মধ্যে প্রতিশোধ নেওয়ার টেন্ডেন্সিটা চলে আসে। এরপর যখন তার ভালোবাসা দিব্যা ঋষির সাথে অ্যাফেয়ার শুরু করে তখন তার বিষয়টি খুব খারাপ লেগেছিল। এরপর যখন ঋষি তার গায়ে হাত তুলেছিল তখনই সে প্রতিশোধ নেবে বলে ঠিক করেছিল। তাই সে ঋষির গেমের মধ্যে নিজের মামা অমিত আর নেহার কাল্পনিক আইডি ক্রিয়েট করে আর ঋষিকে তার জালে ফাঁসিয়ে দেয়। নেহা হয়ে সে ঋষির সাথে বন্ধুত্ব করে আর এসিপি বিজয় হয়ে ঋষিকে ভয় দেখিয়ে তার কাজ হাসিল করে নেয়। এতে করে ঋষি সবার চোখে টেরোরিস্ট হিসেবে চিহ্নিত হয়। অন্যদিকে ইনজেকশন পুশ করে সে তার বোনের খুনি ইয়াদুকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় আর যে কারণে সে মাঝে মাঝে গিয়ে ইনজেকশন পুশ করে আসে আর তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। একইভাবে দিব্যার কলেজ ফ্রেন্ড সেই ছেলেটিকেও সে ইনজেকশন পুশ করে আর সেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইকবালের সব সত্যি তখন তাকে বললে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। তখন সে পুলিশের কাছে সারেন্ডার করে আর এখানেই এই মুভির দি এন্ড হয়ে যায়।